জীবন হলো এক অদ্ভুত যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্ত নতুন একটা গল্প লেখে। কখনো হাসির রঙে ভরে ওঠে, কখনো দুঃখের ছায়ায় ঢেকে যায়। এই উত্থান পতন, সুখ দুঃখের মাঝেই লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা বলছি কুমিল্লা থেকে। রুনা সোহেল ফ্যামিলি ব্লগে নতুন একটি দিনে নতুন আরও একটি ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আই হোপ কাছে বা দূরে, দেশ বা বিদেশে, যে যেখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো আছি বলে একটি সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি। হোপফুলি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এটি গত শুক্রবারের একটি ভিডিও। আর আজকে আমি সারাদিন কি করেছি, কি কাজ করলাম, বাচ্চাদেরকে নিয়ে কিভাবে কাটালাম, তারই ছোট ছোট অংশ বিশেষ নিয়ে সাজানো আজকের এই ছোট্ট ভিডিওটি। হোপফুলি সম্পূর্ণ ভিডিও জুড়ে যদি থাকেন, আপনারা নিরাশ হবেন না। ভিডিওটার শুরুতেই আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন। আর যদি বেশি ভালো লাগে, তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে একটি ছোট্ট কমেন্ট করে রেখে যেতে পারেন, যেন পরবর্তীতে ভিডিওতে আমি ঢুকলে বুঝতে পারি কি আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে যুক্ত হয়েছেন। আর আপনি যদি অলরেডি সেই কাজগুলো করে থাকেন, তাহলে আপনাকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা ও দোয়া। আমি খুব সাধারণ পরিবারের মধ্যবিত্ত ঘরের একটি মেয়ে, তো আমার দৈনন্দিন কাজগুলোই আমি আমার ভিডিওতে উপস্থাপন করি। আমি জানি না কার কাছে ভিডিওগুলো ভালো লাগে। হয়তো এখানে লাক্সারি কোনো লাইফ লিড করা দেখাই না। আমি খুব সিম্পলভাবে আমার সংসারটার সাথে কিভাবে যুক্ত থাকি, আমার পরিবারকে কিভাবে ভালো রাখি, আমার ছেলে মেয়ের সাথে কিভাবে আমি সময় কাটাই, চাকরি জীবনে কিভাবে আমি কাজ করি, সেগুলোই ছোট ছোট ক্লিপ আকারে এখানে শেয়ার করি। আমার 4টা বেবি, আর আমি 4টা বেবি নিয়ে চাকরি করে কিভাবে সংসারটা মেনটেন করি সেটাই দেখাই। তো আসলে এটা অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। আমি যে পৃথিবীতে সবার কাছে ভালো লাগার হব, পছন্দের মানুষ হব, তেমনটা কিন্তু নয়। তবে চেষ্টা করতে দোষ কী? এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি অনেক কাজ করে ফেলেছি। রুটি ভাজি করে ছোট ছেলেকে বিদায় করেছি, ওর টিউশন আছে, সেখানে চলে গেছে। আর তারপর আপনাদের ভাইকে নাস্তা দিয়েছি। দেন আমি একটু ঘরের গুছগাছ করতে বসে গেছি, যেহেতু সামনে ঈদ, বাড়ি চলে যাব। তো অনেক দিন ধরে আসলে কাজ করা হচ্ছে না এগুলো। ভাবলাম যে সোফার কাভারগুলো একটু পরিষ্কার করব। তো ওই যে ওটা লালটা দেখছে, যেটা ফোমের ভিতরে আছে, ওটা আমার আগের সোফার কাভার ছিল। তো সেটা আমি খুলিনি, নতুন কাভারগুলো ওটার ভিতরেই রেখে ইউজ করেছি। তো আজকে নতুন কাভারগুলো ধুয়ে দিব। আর উপরে যে আমি অনেক আগেই কিনেছিলাম যে সোফার কাভারগুলো পুরাটা ঢেকে রাখে যে কাভারগুলো, সেগুলো তো সেটা দিয়ে আজকে পুরাটা সোফা আমি কাভার করে নিব। যেহেতু বাড়ি চলে যাব, আসবো 20-22 দিন পরে, এসে দেখবো সব ধুলা বালি একদম একাকার হয়ে আছে। তো সেই জন্য যেন ময়লা না পড়ে, তার জন্যই আজকের এই ব্যবস্থা। ছোট বেবি নিয়ে কাজ করতে গেলে কার কার ঘরের এমন অবস্থা হয় আমাকে কমেন্টে জানাবেন। এই যে আমার পিচ্চি সারাদিন কিন্তু পিছনে পিছনে ঘুরছে, আর আমাদেরকে কাজ করতে দেখলেই ওরও মনে হয় কাজ করতে ইচ্ছে করে। আমরা যেটা গুছিয়ে রাখি সেটাকে ও এলোমেলো করে দেয়, তো আমরা সেটাকে আবার গুছাই। এই হচ্ছে আমাদের মামের সারাদিনের ব্যস্ততা। ঘরকে সারাদিন মনে হয় অসংখ্যবার গুছানো হয়। আমার অনুপস্থিতিতে আমার মেয়ে গুছায়, মেয়ে বাসায় না থাকলে আমি গুছাই। দেখা যায় সারাদিন মামের এই কাজ এলোমেলো করবে, আর আমরা দুনো মামি গুছাতে থাকি। তো মোটামুটি ঘরদোর সব গুছগাছ করে ফেলেছি। বেলা অনেক হয়ে গেছে, আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে, আবার বাজার থেকে বাজার করে নিয়ে আসবে, সেগুলো গুছাতে হবে। তো জানি না আসলে সব কিছু শেয়ার করতে পারবো কি না, তবে চেষ্টার কিন্তু কমতি রাখি না, আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি। আমার কোনো আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন, তাহলে বুঝে নেবেন সমস্যাটা শুরু হয়েছে আপনাদের কাছ থেকেই। যদি আমি আপনাদের সাথে পূর্বের তুলনায় কম কথা বলি, তাহলে বুঝে নেবেন আপনাদের কোনো কথা বা কাজ আমাকে খুব বেশি কষ্ট দিয়েছে। যদি আমার মায়া টান আপনাদের উপর থেকে কমে যায়, তাহলে বুঝে নেবেন আপনাদের স্বার্থপরতা আমাকে বহুবার ক্ষত করেছে। যদি আমার কোনো কথাকে আপনাদের খোঁচা দেওয়া মনে হয়, তাহলে বুঝতেই পারছেন এমন খোঁচা মার্কা কথা আপনারাও আমাকে বহুবার বলেছিলেন, তাই নিজেরা ফেরত পাচ্ছেন। যদি আমি আগের মতো আপনাদের সাথে মিশতে না পারি, তাহলে বুঝে নেবেন আপনাদের দেয়া কোনো আঘাত বা কাজ আমি আজও ভুলতে পারিনি।
যদি দেখেন আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে আমার বাধছে না, বুঝে নেবেন আপনাদের চরম খারাপ ব্যবহারের কারণেই আমার ভদ্রতা লোপ পেয়েছে। আসলে কি জানেন, দুনিয়ার সব সম্পর্কের কিছু সীমাবদ্ধতা আছে, তা অতিক্রম হলেই মানুষের মধ্যে কিন্তু এক অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়। ইদানিং ভাবছি কে ভালো বললো কে খারাপ বললো তাতে আমার আর এখন কিছুই যায় আসে না। যে আমার সাথে যেমন আচরণ করবে আমি তার সাথে ঠিক তেমনটাই আচরণ করব। তো এতে সে কষ্ট পেলেও আমার কিছু করার নেই, কারণ সে আমার সাথে যেমন করেছে তার আচরণটাই আমি তাকে ফেরত দিব। জীবনে চলার পথে অনেক মানুষকে আসলে অনেক আপন ভেবেছি, তবে কাছের মানুষগুলোকে আরও বেশি আপন ভেবেছি। কিন্তু একটা সময় দেখা গেল যে তারাই তাদের কথার আঘাত দ্বারা আমাকে এতটাই ক্ষতবিক্ষত করেছে যে সেটা আসলে আমি কাউকে বোঝাতে পারিনি। তো এখন ভাবলাম যে আসলে কথা দিয়ে যে আঘাত করা যায় সেটা তাদের কাছ থেকে আমাকে শিখতে হবে। কথার আঘাতটা হচ্ছে এমন একটা জিনিস যেটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যাবে তবে কিন্তু পচবে না। আঘাত সবসময় চোখে দেখা যায় না, কিন্তু কিছু আঘাত কেবল হৃদয়ে ক্ষত রেখেই যায়। সবাই জেনে যায় গল্পের শেষে কে কাঁদলো কে হাসলো, কিন্তু কেউ বোঝে না শুরুটা কতটা পুরানো ছিল। যে মানুষটা সবচেয়ে বেশি আপন ছিল আঘাতও সেই দেয় কিন্তু বেশি গভীরে, তাই ক্ষতটা সারে না, শুধু মুখোশ পরে আসলে বেঁচে থাকতে হয় আর কি। আচ্ছা, কথার আঘাত এত তীক্ষ্ণ হয় কেন? এত গভীরে গিয়ে আঘাত কেন করে? মানুষকে আপন করলে কি আপন হওয়া যায় না? এই পৃথিবীতে অনেক মানুষই সেটা বুঝিয়ে দিয়েছে আঙ্গুল দিয়ে। আমি যাদেরকে বেশি আপন মনে করতাম বা মনে করেছিলাম তারা আমাকে এতটাই ক্ষতবিক্ষত করেছে কথা দিয়ে, এতটাই ক্ষতবিক্ষত করেছে আমাকে বিভিন্ন আচরণ দ্বারা, আমি এখন কষ্ট পেয়েও আসলে হাসি। কারণ এই জন্য হাসি যে তুমি হেরে গিয়েছো, আমি চুপ থেকে হয়তো জিতে গিয়েছি। আমি তোমার চোখের ভাষা কথার ভাষা সব কিছুই বুঝি, তবে প্রতিবাদ করে নয়। আমি আসলে কাউকে প্রতিবাদ করে তেমন কিছু বলি না, চুপচাপ থাকি, ধৈর্য ধরি, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখি। যদি আমি অন্যায় করে থাকি অবশ্যই আল্লাহ যেন আমার বিচার করেন, আর আমি যদি অপরাধ না করেও অপরাধী হই, শাস্তি পাই, আমাকে কেউ কথা দিয়ে তীক্ষ্ণভাবে আঘাত করে, তবে যেন সেই বিচারটাও আল্লাহ করে নেয়। তবে এটা বুঝলাম দিন শেষে জীবনে যত আঘাত তত শিক্ষা। আঘাত না পেলে জীবন থেকে আসলে শিক্ষা নেওয়া যায় না, এবং জীবনের যে সেই মানুষগুলোকে আসলে চেনা যায় না। শারীরিক আঘাত কিন্তু অল্পক্ষণের, কিন্তু মানসিক আঘাতগুলো থাকে দীর্ঘদিনের, সেগুলো শুকায় না। শারীরিক আঘাত হয়তো আপনি ওষুধ খেলে শুকিয়ে যাবে, কিন্তু মনের ভিতরে যে আঘাত আপনি দিয়েছেন সেটা কিন্তু ক্ষতবিক্ষত হয়ে যাবে, তবে শুকাবে না। আসলে কথা বলতে বলতে আমি ভিডিওর অনেকটা অংশ চলে এসেছি, আপনাদেরকে বলাই হয়নি কি করেছিলাম। তো আপনারা তো দেখেছেন আমি আসলে ঘর পরিষ্কার করেছি, আমার লিভিং রুমটাকে আমি আজকে অনেক বেশি ক্লিন করেছি, তারপর ঘর ঝাড়ু দিয়েছি, দুপুরে রান্নাবান্না করেছি, আপনাদের ভাইয়া বাজার এনেছে, ফল এনেছে, সেগুলো গুছিয়ে রেখেছি, যেখানে রিফিল করার দরকার সেটা রিফিল করে নিয়েছি। তারপরে মেয়ে আবার প্রাইভেটে যাবে, ওকে খাবার দিয়েছি আগে আগে, তো খেয়ে নিয়েছে, তারপরে ও চলে গিয়েছে। আর আকাশ দেখেন কি অবস্থা, এত পরিমাণ কালো মেঘে ছেয়ে গেছে যে আসলে ভয়ই লাগছে যে কি ঝড় টড় হয় কি না। তো যাক, ঝড় হয়নি, তবে তুমুল বৃষ্টি নেমেছে। আপনাদের ভাই আসার সময় বাড়ি থেকে একটা ছোট্ট কাঁঠাল নিয়ে এসেছিল, কাঁচা কাঁঠাল। আমি বলেছিলাম আমার ছেলেটা তাহমিদ, ও কাঁচা কাঁঠালের সবজি, কাঁচা কাঁঠালের কাবাব খেতে ভীষণ পছন্দ করে। তো আসলে আজকে আমি একটু কাবাব বানাবোর জন্য, তো আমি সেটাই করে নিয়েছি, রেসিপি শেয়ার করা হয়নি। আজকে ঠান্ডার দিন ভাবলাম আজকে এটা করে নেই। তো সন্ধ্যায় কাবাব ভেজেছি, সেটা সন্ধ্যায় বাচ্চারা নাস্তা হিসেবে খাবে। কাঁচা কাঁঠালের কাবাব, কাঁচা কাঁঠালের সবজি তরকারি কে কে খেয়েছেন আমাকে চাইলে জানাতে পারেন। এটা আমার বাসায় বেশ ফেমাস, আমার বাচ্চারা সবাই এটা পছন্দ করে। তো অল্প করে যদি বলি নেই এটা কিভাবে বানিয়েছি তাহলে বলে দেই। আমি কাঁঠালগুলোকে আগে বুটের ডাল আর কাঁঠাল সিদ্ধ করে নিয়েছি হলুদ লবণ দিয়ে, তারপর পানি ঝরিয়ে নিয়েছি আর ব্লেন্ডার করে ফেলেছি। অনেকে পাটায় পিষে করতে পারেন, তবে আমি ব্লেন্ডার করেছি। আমার কাঁঠাল অনুযায়ী প্রয়োজন মতো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, স্বাদে ম্যাজিকের গুঁড়া, তারপরে হচ্ছে চাট মশলার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ, একটি ডিম, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর তারপর আমি এরকম কাবাব আকারে এটা শেপ দিয়ে দিয়ে ডুবো তেলে ভেজে নিয়েছি। তো এই তো আমার হয়ে গেল কাঁচা কাঁঠালের কাবাব, খুবই টেস্টি। আপনারা চাইলে একবার তৈরি করে খেতে পারেন। এখনও কাঁঠালের সিজন আছে, ছোট কাঁঠাল পাওয়া যায়। তবে এটা সবজি যেমন মজা, এভাবে কাবাব করে খেলে আরও বেশি মজা। আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি বলবো,
আপনারা কথা দিয়ে কাউকে কষ্ট দিবেন না, কথার আঘাত কিন্তু অনেক বেশি মারাত্মক হয়। আর কাঁঠালের কাবাব খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।